গল্পের সুর চ্যানেলে আমি রোমানান উপর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, বাদশাহী মেজাজ। বাদশাহ মুখুজ্জের আসল নাম হল ভুবন মোহন। ভুবন বলে ডাকবার কথা, অন্য নামেও ডেকেছেন কেউ কেউ। 4 মেয়ের পর ছেলে, সকলেরই আদরের। বাবা খোকা বলে ডাকতেন, মা ডাকতেন বাপি সোনা ইত্যাদি। কিন্তু শেষ পর্যন্ত বাদশাহ নামটাই টিকে গেছিল। এ নাম ওকে দেন ঠাকুরদা। সে ওর মেজাজ দেখে, বা উনি বাদশাহ নামের যোগ্য হবার চেষ্টায় মেজাজখানা ওরকম করে তুলেছিলেন। ইংরেজিতে যাকে বলে খ্যাতির যোগ্য হওয়া, তা আজ আর জানার উপায় নেই। মোদ্দা কথা, এই বাদশাহ নামটা যে ওর স্কুলে, কলেজে, চাকরি ক্ষেত্রে, পরে ব্যবসায়ী জগতে, এমনকি আত্মীয় মহলেও চালু হয়েছিল, সে কতকটা ওর মেজাজের জন্যই। তাই বলে সে মেজাজ যে এই মৃত্যুকালে, এমনকি বলতে গেলে মৃত্যুর পরও বজায় থাকবে, সেই দাপট ও সেই প্রচণ্ড ক্রোধ তাকে জানত। স্কুলে হেডমাস্টারের হাত থেকে বেত টেনে ফেলে দেবার ফলে হেডমাস্টার নাকি বিনা দোষে, ভালো করে খোঁজ না নিয়েই একটা লাজুক ছেলেকে বেত মারতে গেছিলেন। বাবার কাছে গুনে গুনে 24 ঘা বেত খেতে হয়েছিল। কলেজের এক প্রফেসর ফাঁকি দিতেন। এই অপরাধে সর্বজনসমক্ষে তার কান মলে দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসতে হয়। তারপর নিজেই খুঁজে পেতে হাঁটাহাঁটি করে এক বিলিতি ফার্মে চাকরি জোগাড় করেন। কাজের লোক আর সত্যবাদী বলে উন্নতিও যথেষ্ট হয়েছিল। কিন্তু সেখানেও এক সাহেব একজন বেয়ারাকে লাথি মারতে এক খুশিতে তার নাক ফাটিয়ে দিয়ে সে চাকরিও খোয়াতে হয়। তখন ওর বাবার আর সহ্য হয়নি। বলেছিলেন, তোমার মতো গোয়ার গোবিন্দর দ্বারা কিছু হবে না। আমিও তোমাকে বসিয়ে চিরকাল খাওয়াতে পারবো না। তোমার যা মেজাজ, চাকরি করতে পারবে না। পুঁজিও নেই যে ব্যবসা করবে। পথের মোড়ে গিয়ে গামছা ফিরি করোগে। ছেলে তার অভ্যস্ত মেজাজে উত্তর দিয়েছিল, কি ফিরি করব সে আমিই বুঝব। তার জন্য তোমাকে মাথা ঘামাতে হবে না। আর তুমি জন্ম দিয়েছ, তুমিই মানুষ করেছ। মেজাজ যদি হয়ে থাকে তো সে তোমাদেরই দোষ। খাওয়াতে তুমি বাধ্য। 1 বছর চাকরি করে অনেক টাকা এনে দিয়েছি, নিজে আলাদা জমাইনি। তবে এও বলে দিচ্ছি, 3 মাসের মধ্যে আমি আবার রোজগার শুরু করব, নইলে এই শহর ছেড়েই কোথাও চলে যাব। 3 মাসের মধ্যেই রোজগার শুরু করেছিলেন অবশ্য। জমির দালালি, বাড়ির দালালি, হ্যান্ড নোট ও হুন্ডির দালালি, ইন্স্যুরেন্সের এজেন্সি, এতেই যথেষ্ট রোজগার হচ্ছিল। হাতে টাকা আসতে গেলেন শেয়ার মার্কেটে। সেখানেও ভাগ্যের জোরে ধুলো মুঠো ধরে 20 মুঠো পাচ্ছিলেন। তবে বাদশাহ জানতেন যে এখানে লোকে যেমন রাজা হয়, তেমনি একদিন ফকির হয়ে বেরিয়ে আসে। বেশ কিছু টাকা হাতে আসতেই তিনি হঠাৎ একদিন সকলকে চমকে দিয়ে ও পর্ব চুকিয়ে দিলেন। যে টাকা হাতে এসেছিল তাতে এবার বড় ধরনের বাণিজ্য শিল্পে মন দিলেন। সেদিকেও সার্থকতার অন্ত ছিল না, অন্ত ছিল না মেজাজেরও। এই তো কিছুদিন আগেই একটিকে ছোট কারখানার কর্মচারীরা ওকে ঘেরাও করেছিল। উনি রাগ করেননি, বকাবকি করেননি। বলেছিলেন, বাবা সকল, তোমাদের কি মনে হয় আমি এই ব্যবসা থেকে অনেক রোজগার করছি তোমাদের পেট মেরে? বেশ তো, এক কাজ করো, তোমাদের মধ্যে তো অনেকেরই 700-800 টাকা মাইনে আছে। আমি তো কিছু খাটি। আমাকে কত দেবে তোমরা? 1000? টাকাটা আমার, তার সুদ তো আছে। কাগজ কলম আনো, আমি তোমাদের হাতে এই কারখানা ছেড়ে দিচ্ছি। তোমরা যা নাও, তাছাড়াও যা লাভ হয় বেটে নাও। আমাকে 1000 টাকা মাসে শুধু দিও। ব্যাংকে যা ব্যালেন্স আছে তাও তোমরা নাও। অবশ্য দেনা করতে পারবে না, যন্ত্রপাতি কিছু বেচতে পারবে না। 1 বছর দেখো, তবে এরপর যদি আমাকে ফিরিয়ে দিতে আসো, আমার সামনে সবাইকে নাকখত দিতে হবে। তা নাকখত নাকি দিতে হয়েছিল, সবাইকে না হোক দলের চাঁইদের।
অবশ্য মেজাজের বিষয়ে বাদশা মুখুজ্জে পক্ষপাতহীন। এ মেজাজের আঁচ থেকে ছেলেমেয়েরাও রেহাই পায়নি। তার ছেলে মেয়ে 4টি। ছেলেরা লেখাপড়া শিখেছে, মেয়েদের ভালো বিয়ে হয়েছে। তবু বাদশা যখন দেখলেন তাদের হাত এবার ওর যথাসর্বস্বের দিকে এগোচ্ছে, তখন নিজ মূর্তি ধরলেন। সুবিধের মধ্যে স্ত্রীগত হয়েছিলেন, নইলে হয়তো এতটা ঠিক পেরে উঠতেন না। কারণ এই একটা জায়গায় তার দুর্বলতা কিছু ছিল। স্ত্রী ছিলেন দুদিনের সঙ্গিনী। চাকরি ছাড়ার পর যখন প্রাণপণে যুদ্ধ করতে হয়েছে সংসার খরচের জন্য, বাবার কাছে কথা ঠিক রাখার জন্য, তখন স্ত্রী রাজলক্ষ্মী কোনো অনুযোগ তো করেনি, বরং উৎসাহ ও আশা জুগিয়েছেন। সংঘাতটা শুরু হলো রাজলক্ষ্মীর মৃত্যুর পরই অবশ্য। শ্রাদ্ধ শান্তি চুকে যেতে 2 মেয়ে জানতে চাইল তার মার নিজস্ব কি আছে, গহনা, বাড়ি, কোম্পানির কাগজ ইত্যাদি। যাই থাক না, তোদের কি? বাচ্চা সুধন। বা, মার সম্পত্তি তো আমাদেরই প্রাপ্য। সঙ্গে সঙ্গেই বড় ছেলে পেছনে দাঁড়িয়েছিল, বলল, সেদিন আর নেই মেন্তি, এখন মা বাবার সব সম্পত্তিতেই ছেলে মেয়ের সমান অধিকার। চুপ! যেন গর্জন করে উঠলেন বাদশা। তারপর বললেন, তোমাদের যে এত আইনের জ্ঞান হয়েছে তা জানতুম না। তা ভালোই, যা বোঝাবার আদালতকে বোঝাও কি, সেখান থেকে ডিক্রি নিয়ে এসে দখল করো। তবে তার পূর্বে ক্লিয়ার আউট অফ মাই হাউস। 24 ঘন্টা সময় দিলুম, তারপর যেন তোমাদের মুখ না দেখি। এতগুলো দারোয়ান পুষছি মাগনা নয়। বাইরের আপদ যেমন ঠেকাতে পারে, তেমনি ঘরের আপদও ঝেঁটিয়ে তাড়াবে। তারপর বললেন, ছেলেদের জন্য আমি স্টোর রোডের বাড়ি ছেড়ে দিচ্ছি। একসঙ্গে থাকতে পারো থাকবে, না হয় অন্য ব্যবস্থা করবে। মেয়েরা যে যার বাড়ি চলে যাক। আবারও বললেন, আমিও বাদশা, তোমাদের মতো অত আইন না জানলেও কিছু জানি। এমন ব্যবস্থা করা আছে যাতে তোমাদের গর্ভধারিণীর যা কিছু আমাতে অর্শাবে। আর আমি, না, আমাকে মেরেও কোনো সুবিধে যাতে না হয় সে ব্যবস্থাও করেছি। এইটে মানে শেষের খবরটা অবশ্য মিথ্যে। এতটা আগে ভাবেননি, এবার ভাবলেন। ওর সব কাজেই তড়িঘড়ি। যতগুলো কারখানার কারবার ছিল তা সব লিমিটেড করে ফেললেন। বড়গুলো আগেই করা ছিল, এখন প্রত্যেকটারই পুরনো বিশ্বাসী কর্মীদের 49% শেয়ার ভাগ করে দিলেন। তারা হলো ডিরেক্টর, উনি ম্যানেজিং ডিরেক্টর। শর্ত রইল যে অধিকাংশ ডিরেক্টরের ভোটে ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হবে ওর পরে। অর্থাৎ ছেলেরা কিছু শেয়ার পেলেও কর্তৃত্বটা সহজে পাবে না। ছেলেদের চেয়ে ওই কর্মচারীদের উপর তার বেশি বিশ্বাস ছিল। এরপর উইল করলেন। ছেলেদের জন্য নিজের শেয়ার ও স্টোর রোডের ওই বাড়িটা, মেয়েদের 1খানা করে বাড়ি। এছাড়া যা থাকবে সব রামকৃষ্ণ মিশন পাবে। পুরনো ভৃত্যদের জন্য উইলে ব্যবস্থা রাখলেন না। সেই সময়ই 5,000 টাকা করে সবাইকে দিয়ে দিলেন। এরপরই এই অসুখ। জমে মানুষের টানাটানি বলে এখন জমে ডাক্তারের লড়াই। দেখার লোক ছিল বই কি, পুরনো বন্ধু 2-1জন এখনও বেঁচে আছেন। আছে বিশ্বস্ত পুরস্কৃত কর্মচারীর দল। বন্ধুদের মধ্যে একজন আছেন উকিল। তিনি চিরদিন এই সংসারে কর্তৃত্ব করে এসেছেন। কর্তার সর্বাধিক প্রিয় বন্ধু। তিনি এসে চিকিৎসা ও আনুষঙ্গিক সমস্ত ব্যবস্থার হাল ধরেছিলেন। ছেলেরা ও মেয়েরা, জামাই বৌমার দলও ছুটে এসেছিল সবাই, গুরুতর অসুখের খবর পেয়েই। লিভারের অবস্থা খারাপ, সেই সঙ্গে কিডনির গোলমাল, ব্লাড সুগার বেশি ছিলই। বুকের অবস্থা এসব কারণেই দুর্বল, অর্থাৎ বাঁচার আশা কম। ছেলেমেয়েরা এসেছিল অনেক আশা নিয়ে। তারাই এসে সেবা ও চিকিৎসার হাল ধরবে, অর্থাৎ অনাবশ্যক। বাঁচবেন না সে তো বোঝাই যাচ্ছে। সুতরাং গুচ্ছের খরচ করে লাভ কি? বেশি খরচ না হয় সেটা দেখবে, এবং বাড়িতে কি আছে কাগজপত্র, হিসেব, টাকা কড়ি, মার গয়না, তারও তদারকি করবে। কিন্তু এসে অবস্থা দেখে দমে গেল।
পুরনো কর্মচারীরাও আজকাল আর মালিকপুত্রদের ভয় পায় না। তাও যদি তাদের উপর চোটপাট করা যেত, উকিল কাকাকে ভয় দেখানো যাবে না। দেখা গেল তার হাতেই সব চাবি আর কাগজপত্র, টাকা কড়ি চাবির মধ্যে। কাজেই অনাবশ্যক খরচ হতেই লাগলো। ডাক্তারের পর ডাক্তার, যন্ত্রপাতি, অ্যাংলো ইন্ডিয়ান নার্স, অক্সিজেন, অর্থাৎ এলাহি ব্যাপার। তবু বড় ছেলে একবার মৃদুকণ্ঠে অর্ধ স্বগতোক্তি করতে গেল। বাবা আচ্ছন্ন হয়ে আছেন তাই, নইলে এত খরচ কিছুতে করতে দিতেন না। সেই জন্যই তো করছি। চিরকাল চিনির বলদের মতো টাকা রোজগার করে গেল, তার জন্য কিছুই খরচ হবে না। আর আচ্ছন্ন তো সবসময় নেই বাবা, সকালের দিকে তো বেশ জ্ঞান থাকে। দেখছেন, বুঝছেন, মনে হচ্ছে খুশি হয়েছেন। এর চেয়ে বেশি জ্ঞান থাকলে তোমাদেরই বরং অসুবিধে হতো। অগত্যা বসে বসে বাবার প্রতি টান ও ভালোবাসার প্রতিযোগিতা ছাড়া আর কি করবার আছে? কে কত বেশি ভালোবাসে, কে আগে টের পেয়েছিল যে বাবার আর বেশি দিন নেই, কাকে মা স্বপ্ন দিয়েছেন যে বাবার অসুখ, তোরা দেখগে যা। এইসব কথাই নিরন্তর ফিসফিস করে, অথচ পিতার শ্রুতিগম্যভাবে আলোচনা হতে লাগল। আশা যে যদি বাবা কিছুটা অন্তত শোনেন, বোঝেন ও একটু নরম হন। বলা তো যায় না, এ যা মানুষ, ভালো হয়ে উঠতে পারে, সেক্ষেত্রে উইলটা বদলানোও অসম্ভব নয়। এই আশার জন্যই পিতৃভক্তি ও স্নেহ কার অধিক এ নিয়ে চাপা গলায় কথা কাটাকাটি, রেষারেষি, এমনকি কটূক্তি পর্যন্ত চলতে লাগল। এবং শেষ পর্যন্ত সত্যিই মিত্রদের মুখে ছাই দিয়ে ভালোই হয়ে উঠলেন বাদশা মুখুজ্জে। কিছুদিন আগেই ডাক্তাররা যার সম্বন্ধে মন্তব্য করেছিলেন যে আমাদের আর কিছু করার নেই, এখন ভগবান ভরসা, নাথিং সর্ট অফ মিরাকেল কুড সেভ হিম, আমরা শুধু একটু রিলিফ দেবার চেষ্টা করতে পারি এখন। সেই লোকই যে উঠে বসে খরচের হিসেব দেখতে চাইবেন, কে জানত। একটু সুস্থ হয়ে বাচ্চার প্রথম কাজ হলো পুত্র কন্যাদের বিতাড়ন। পরিষ্কার করে দিলেন, বেশি যদি নাওটাপনা করার চেষ্টা করো, যা দিয়েছি তাও পাবে না, কেটে পড়ো। তারপর একটু সবল হয়ে ওঠার পর ভাবতে লাগলেন কোথাও একটু চেঞ্জে যাবেন। ডাক্তাররা বলেছে, উকিল বন্ধু বলেছে, মায়ের রাত্রে যে নার্সটি থাকতো সে সকালের সিস্টারের মতো মিস্টার মুখার্জি না বলে মেসমশাই বলে ডেকে বাচ্চার চিত্ত জয় করেছিল। বাচ্চা থেকে প্রাপ্য টাকা ছাড়াও একটা হালকা হার প্রেজেন্ট করেছেন। সেও বারবার বলেছে, আপনি এখানে থাকলে দিনরাত বিরক্তির কারণ ঘটবে, এ বয়সে তাতেই শরীর খারাপ করবে সবচেয়ে বেশি। তাছাড়া কলকাতার হাওয়া একদম ভালো নয়, কোথাও গিয়ে কিছুদিন বিশ্রাম নিন। একটা বিশ্বাসী সার্ভেন্ট নিয়ে সমুদ্রের ধারে কিংবা পাহাড়ে চলে যান, মাস 2 চেপে থাকুন। একটু দূরে কোথাও যান, উটি কি কোদাই, কানাল কি ডালহাউসে, যেখানে চেনা লোক বিরক্ত করতে পারবে না, অথচ ডাক্তারের সুবিধে আছে। পরামর্শটা মনে লেগেছে, তবে সবটা নয়, ওইসব ফ্যাশনেবল জায়গায় নয়। গেছেন কোথাও কোথাও, দার্জিলিং, সিমলে, কেবল ফতোদের ভিড়, তাদের চালচলন দেখলে হাড় জ্বলে যায় ওর। না, যেতে হলে নিভৃতে কোথাও যাবেন, পাড়াগা অঞ্চলে কোথাও, অথচ একটু স্বাস্থ্যকর হয় এমন জায়গায়। জন্মে পর্যন্ত শহরে, শহরে অরুচি ধরে গেছে, এক আধবার কাজের জন্য পাড়াগায় যেতে হয়েছে। সে অবশ্য কাছাকাছি, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম। তখন মনে হয়েছে এসব জায়গায় কদিন এসে থাকবেন কিংবা একটি বাড়ি করে রাখবেন, তারপরে আর হয়ে ওঠেনি। এইবার সেই স্বাদটা মিটিয়ে নিলে কি হয়? কিন্তু কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই প্রশ্ন ওঠে, কোথায় যাবেন? কোনো একটা লোক না থাকলে, কোনো সূত্র ধরে না গেলে হঠাৎ কোথাও যাওয়া যায় না। দুম করে চলে যেতে পারেন, উঠবেন কোথায়? ওর বিভিন্ন কারখানার কর্মচারীরা আছে অনেকে, ওইসব অঞ্চলে বাড়ি। বস্তুত লোক সংগ্রহ করতেই ওকে যেতে হতো, কিন্তু তাদের কাউকে বললে
তারা এত ব্যস্ত হয়ে পড়বে এবং ভবিষ্যতে সুবিধা আদায়ের জন্য এত যত্ন করবে, না, সে অসহ্য লাগবে। হয়তো রাগারাগি করে চলে আসবেন। তবে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে যায় কানাইয়ের মেয়ের কথা। কানাই ওদের বাড়ির পুরনো পুরোহিত ছিলেন। সাধারণ অল্প বিদ্যায় শাঁখে ফুঁ গোছের পুরুত, তবে মানুষটি ভালো বলে বাদশা তাকে স্নেহের চোখে দেখতেন। কানাই মারা গেছেন। তার ছেলেকে উনি নিজের বাল্বের কারখানায় কাজ শিখিয়ে চাকরি করে দিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন। কানাই উদরিতে ভুগে মারা যান। তখন মেয়েটি অনূরা। কোনো মতে ক্লাস 10 পর্যন্ত পড়ার পর বাপের সেবা ও সংসারের হাঁড়ি ঠেলায় লাগতে হয়েছিল। দেখতে মাঝারি, তবে বেশ শান্ত ধরনের হাসি খুশি মেয়ে। যা দু একবার দেখেছিলেন, ভালো লেগেছিল বাদশার। ছোট ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথাও ভেবেছিলেন। পরে মনে হলো ছেলে ওকে হয়তো হীন চোখে দেখবে, মেয়েটা সুখী হবে না। ছেলের আশা ছিল সে বড়লোকের মেয়ে বিয়ে করবে, করে এখন মজা টের পাচ্ছেন বাছাধন। কানাইয়ের মৃত্যুর আগে ওকে ডেকে পাঠিয়ে দুহাত ধরে বলে যান বাদশা যেন তার মেয়েটার সদ্গতি করেন। খুব ভালো পাত্রে দরকার নেই, কে তাদের সঙ্গে পাল্লা দেবে, তত্ত্ব তালাশ করবে। উনি যেন কানাইদের সমান ঘরে একটি সৎপাত্র দেখে বিয়ে দিয়ে দেন। সে অনুরোধ রেখেছিলেন বাদশা। খোঁজ করে একটি অল্প লেখাপড়া জানা ছেলে সবে রেলের চাকরিতে ঢুকেছে। কাঁদির কাছে কিছু জমি জমাও আছে। এমনি যতদূর জানা যায় স্বভাব চরিত্র ভালো। দেখে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন, বাহুল্য করেননি। কানাইয়ের কথা স্মরণ করেই। তবে গা সাজানো গহনা, হালকা অবশ্যই, ছেলের ঘড়ি, বোতাম, আংটি আর 1000 টাকা নগদ। 1 বছরের তত্ত্বতাবাস বাবদ ছেলের বাবার হাতে আরও 1000 টাকা ধরে দিয়ে নিশ্চিন্ত হয়েছেন। তারপর তিনি আর খবর নেননি। কিন্তু সে মেয়েটা শৈল, সে নিয়েছে। 2-3 বার জামাকে সঙ্গে করে এনে দেখা করে গেছে। মেয়ে হতেও দেখিয়ে গেছে। প্রতিবারই অনুনয় বিনয় করে গেছে, আপনার এই মেয়ের বাড়ি একবার পায়ের ধুলো দেবেন না জ্যাঠামশাই? এখনও প্রতি পুজোয় চিঠি দেয়, তাতেও ওই কথা লেখা থাকে। তবে আর কিছু নয়, এ তাবৎ কোনো কিছু চায়নি, একদিনের জন্য। শৈলর কাছে যাবেন নাকি? খবর না দিয়ে হঠাৎ গিয়ে হাজির হবেন একলা? ইআইআরের নতুন নাম বাদশা ব্যবহার করেন না। ইআইআরের গ্র্যান্ড কোর্ট লাইনে কি একটা ছোট স্টেশনে থাকে ওরা। জামাই এখন স্টেশন মাস্টার সেখানকার। শৈল লিখেছিল পাহাড়ে জায়গা, বেশ স্বাস্থ্যকর, ইদারার জল হজমি ওষুধের চেয়েও ভালো। যত ভাবেন তত ভালো লাগে কথাটা। চাকর নয়, ওর নিজের যে ছোকরা টাইপিস্টটি আছে তাকে নিয়ে যাবেন। চাকর নিয়ে গেলে চাল দেখানো হবে। তবে তাকেও রাখবেন না, সেখানে অবস্থা বুঝে হয় ফিরে আসবেন, নয়তো ছেলেটিকে ফেরত পাঠাবেন। একাই থাকবেন কিছুদিন। সেই মতোই ব্যবস্থা হলো। একটিমাত্র সুটকেস ও একখানা গায়ে দেবার চাদর নিয়ে একদা নামলেন সে স্টেশনে। জামাই শচীন প্ল্যাটফর্মে ছিল। সে ওকে দেখে এতদিন পরও চিনতে পারল। প্রথমটা একটু অবাক হয়ে গেছিল, যেন চোখকে বিশ্বাসই করতে পারছে না। তারপরই ছুটে গিয়ে পায়ের ধুলো নিল। তারপর হাঁক ডাক করে একটা খালাসিকে ডেকে তার হাতে দুজনের সুটকেস, ছোট্ট বেডিংটা চাপিয়ে নিজে কোয়ার্টারে নিয়ে গেল ওদের, টিকিট বাবুকে কন্ট্রোলের দিকে কানটা রাখতে বলে। আর শৈল, সে যে কি করবে, কি করলে এই রাজ অতিথির উপযুক্ত অভ্যর্থনা হয় ভেবেই পায় না। তার মধ্যেই স্বামীকে বাজারে পাঠালো মাংসের খোঁজে, খালাসিকে পাঠালো সামনে মাহাতোদের বাগান থেকে কিছু সবজির জন্য। দুধ দোয়াই ছিল। বাচ্চার পা ধুয়ে দিয়ে ঘরের মধ্যে বসিয়ে দুধ, লুচি, আলু ভাজা
আগের দিনের ঘরে তৈরি ক্ষীরের নাড়ু এনে সাজিয়ে দিল বাচ্চা আর তার সঙ্গী পরেশের সামনে একটা ছোট টেবিলে। বাচ্চা তো হেসেই খুন, বলেন, সদ্য মরণের দৌড় থেকে ফিরে এলুম, লুচি খাবো কি রে? দুধটা বরং খাচ্ছি, মুড়ি চিড়ে কিছু নেই? চিড়ে বাজারে পাওয়া যাবে, এই স্টেশন বাজারেই, তবে সেটা তো সরেশ নয়। মুড়ি আমি নিজে ভাজবো আজ বিকেলে জ্যাঠামশাই। আমি জানি এখানের চালে অত ভালো হবে না, তবু খেতে পারবেন। না হয়তো আমি শিলে গুঁড়িয়ে ক্ষীর দিয়ে মেখে দেব। সত্যি সত্যি মেয়েটা আর তার বর যে এমন একটা কাণ্ড বাঁধিয়ে তুলবে তা বাচ্চা ভাবেননি। যেটি সবচেয়ে ভালো ঘর, দক্ষিণ খোলা, সেইটিতে নতুন তোষক পেতে ফর্সা ধপধপে বিছানা পাতা হলো। হাতের কাছে জলের ব্যবস্থা, ঘরে পড়ার জন্য একজোড়া চটি। এটি আনতে মনে ছিল না বাচ্চার। জল খাবার একটা নতুন তেপায়া, টুলের ওপর নতুন কুঁচো, জালনায় ফুল, কোনোটাই যেন এদের নজর এড়ায় না। পরেশকেও একদিনে ছাড়ল না ওরা, জোর করে ধরে রাখল। দুজনে মিলে জঙ্গলের মধ্যে একটা বাঁধ থেকে মাছ ধরে আনলো। এদিক ওদিক দেখানোর ব্যবস্থা। পরেশ রীতিমতো জমে গেল জামাই শচীনের সঙ্গে। একদিনের জন্য এসে 7 দিন কাটিয়ে গেল। বাচ্চাও রইলেন বেশ কিছুদিন। বনে জঙ্গলে গ্রামে ঘেরা নির্জন জায়গা, কাছেও ছোটখাটো পাহাড় বা টিলা আছে, দূরে দিগল্লয়ে পাহাড়ের সার, কাছাকাছি ছোট নদীও আছে। বাঙালি কম, এদেশে লোক এসে সাধারণ কথাবার্তা বলে চলে যায়। কলকাতার বাঙালিদের মতো দিন রাত, টাকা পয়সা, জিনিসের দাম এসব আলোচনা নিয়ে থাকে না। সম্ভোগের উপকরণ অল্প, মাছ সব দিন মেলে না, সে অভাব মাংস মুরগি দিয়ে পুষিয়ে দেয় শৈল। ফল সবজি টাটকা, ঘরে 2টো গরু, শৈলর শখ এটা। নিজে সব কন্যা করে, এখন 2টোই অনেক দুধ দিচ্ছে। দই, ক্ষীর, ছানা, ছানার মিষ্টি, পায়েস, কিছুরই অভাব নেই। কুয়ার জলটা সত্যিই ভালো, যা খান সব হজম হয়ে যায়। আজকাল একটা বাঁশের লাঠি কাটিয়ে নিয়ে সকাল বিকেল বেড়াচ্ছেনও অনেকখানি করে। যেন মনে হয় স্বপ্নের মধ্য দিয়ে দিন কাটছে। ছেলে বউ, মেয়ে জামাই, ব্যবসা, শেয়ার মার্কেট, বাড়ি ভাড়া, মামলা মোকদ্দমা, সে যেন কোন সুদূর অতীতের কথা, বোধহয় পূর্বজন্মের। সেখানে ফেরার কথা যদি বা মনে আসে কখনো, যেন ব্যাকুল হয়ে দুহাতে চিন্তাটাকে ঠেলে সরিয়ে দেন বাদশা। একটা কথা কোনো পক্ষেই কখনো ওঠে না, সে হলো টাকা পয়সার কথা। এই যে এদের বাড়ি এতদিন এমন রাজ সমাদরে আছেন, এদের অনেক খরচ হচ্ছে, তা দেখেও কোনোদিন বাদশা খরচের কথা তোলেন না। প্রথমটা যেন একটু পরীক্ষা করতে চেয়েছিলেন, এরা নিজেরা তোলে কিনা, বা এই সমাদর টাকা না দিলেও কমে কিনা। মাস 2 কাটার পরও যখন আদর বা আগ্রহের কিছুমাত্র ঘাটতি দেখা গেল না, তখন সে কথা তুলতে আর সাহসে কুলল না। মনে হলো এদের টাকা দিতে গেলে এদের অপমান করা হবে, এরা দুঃখ পাবে। শৈলর না হয় কৃতজ্ঞতার কারণ আছে, কিন্তু শচীন যেন পুত্রাধিক আপন হয়ে গেল। মনে হলো দীর্ঘকাল পরে সে এক যথার্থ আপনজন পেয়েছে। কোনোরকম আদর যত্ন করেই তাই যেন মন উঠছে না। আর ছেলে দুটোও তেমনি, কোথা থেকে খুঁজে খুঁজে কার বাগান থেকে পাকা পেয়ারা নিয়ে আসছে, নরম না হলে দাদু খেতে পারবে না বলে। কোথা থেকে একজন নাচনা ডাটা নিয়ে আসছে খুঁজে খুঁজে। ভুইকোর একবেলা ধরে রোদে পুড়ে দূর ঝর্ণা থেকে গামছা ছাঁকা দিয়ে চুনো মাছ নিয়ে আসে দাদু বাটি চচ্চড়ি খাবে বলে। বাচ্চার চোখেও জল এসে যায় এক একদিন। তবু যেতেই হবে, চিরদিন এখানে থাকা চলবে না। এদের হয়তো আপত্তি হবে না, কিন্তু ওর নিজেরই বিবেকে লাগে। এরা সাধ্যের অতীত খরচা করছে, এদের ভবিষ্যৎ আছে, ছেলেদের মানুষ করতে হবে। ওর নিজেরও বিপুল বিত্ত ছড়িয়ে আছে, এবার গিয়ে গুটোতে হবে।
বাড়িঘর যাকে যা দেবার দিয়ে মাত্র 1000 কতক টাকা ভরসা করে দূরে কোথাও গিয়ে থাকবেন, বিশ্বাসে একটি ভৃত্য নিয়ে। তাকে যা দেবার আগেই দিয়ে দেবেন। যা ব্যাংকে থাকবে তারই সুদে দুটো মানুষ কোনো মতে খেয়ে পড়ে থাকবেন। আড়ম্বর আর বিলাসে ওর অরুচি ধরে গেছে, ঐশ্বর্য এবং সার্থকতাতেও। যাওয়ার প্রস্তাবেই মহা গণ্ডগোল বাঁধিয়ে দিল শৈল। শচীন আর ছেলেরাও তাতে যোগ দিল ক্রমশ। এখন যাওয়া হতেই পারে না, অসম্ভব। এই চেপে শীত পড়ার সময়, এখনই তো শরীর ভালো হবে। জ্যাঠামশাই তো ব্যবসাপত্রের ব্যবস্থা করে এসেছেন, বলছেন রোজগারে আর কোনো রুচি নেই। তবে এত তাড়া কিসের? এখানে কি অসুবিধে হচ্ছে একটু বলুনই না। ছোট ছেলেটা বলল, ইস, গেলেই হলো, পা ভেঙে দেবো না। সুতরাং আরও 1 মাস আটকে গেলেন। তবে আর যে থাকবেন না কোনো মতেই না, সে নোটিশও দিয়ে রাখলেন। মাস কাটার মুখে শৈল অবুজের মতো কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু এবার আর কোনো কথা শুনলেন না বাদশা। প্রচণ্ড ধমক দিলেন। শেষে ভয় দেখালেন যে এমন ধারা করলে উনি আর জীবনে ওদের মুখ দেখবেন না, আর কখনো আসবেন না। তাতেই কিছুটা কাজ হলো। ফেরার আগের দিন বিকেলে আর বেড়াতে বেরোলেন না বাদশা। ওদের ডেকে নিজের ঘরে বসালেন। ঝি বর্তন মলে দিয়ে গেছে, ছেলেরা গেছে স্কুলে খেলতে, বাড়িতে কেউ নেই। হঠাৎ কেউ এসে পড়বে সে সময়ও এটা নয়। সে আসে সন্ধ্যার পর। বাইরের দিকের দরজা বন্ধ। শৈল আর শচীনকে নিজের দুপাশে চৌকিতে বসিয়ে দুজনের পিঠে হাত দিয়ে বললেন, মা শৈল, বাবা শচীন, তোমাদের কাছে যে শান্তি আর সুখ পেয়েছি এতখানি জীবনে তার কোথাও পাইনি। তবু চলে যাচ্ছি এই জন্য এই সম্পর্কটা যেন নষ্ট না হয়। মরবার সময় যদি খবর পাস তোরা ছুটে যাস, কিংবা আমি যদি পারি এখানে এসে মরব। তোদের কিছু খরচ দেবার কথা কখনো তুলিনি। তোদের খরচ দিতে চাইলে তোদের সেবা যত্নের অপমান করা হতো। শোন, টাকা আমি সঙ্গে এনেছিলুম, নগদ 3000 টাকা। তার 1 পয়সাও খরচ হয়নি। যদি কোনো দরকার থাকে তো বল, এখনই দিচ্ছি। শচীন জমি কিনবে বলেছিল আপিস থেকে ধান নিয়ে, সেসব টাকা দিতে পারি। সে তোদের ইচ্ছা, আমি কিছু বলবো না। আমার এদান্তে কেমন যেন মনে হচ্ছে টাকায় বড় অশান্তি। তারপর একটু থেমে বললেন, আর ওই সুটকেসের মধ্যে পুটুলি বাঁধা আছে তোর জেঠিমার কিছু গহনা। সব আনিনি, কিছু আমার বিশ্বাসী পুরনো কর্মচারীদের দিয়ে দিয়েছে আগেই। তবু যা আছে 100 ভরির কম নয়, বরং বেশি হবে। এখনকার হিসেবে প্রায় 2 লাখ টাকা দাম সোনারই। তোর জন্য এনেছিলুম মা শৈল, ভেবেছিলুম যদি ভালো লাগে তোকেই দিয়ে যাব। দেখ, এ কথা কাউকে বলবো না, কেউ জানবে না। আমি একটা নিজে হাতে চিঠি লিখে যাব যে এ চোরাই মাল নয়, আমি স্বেচ্ছায় সজ্ঞানে দিয়েছি। কিন্তু আমি জোর করব না, পিড়াপিড়ি করব না। দেখ কি করবি। শৈল একবার স্বামীর মুখের দিকে চাইল, দেখল তার কপালে ঘাম জমে উঠেছে শীতেও। সে আর দ্বিধা করল না, বলল, না জ্যাঠামশাই, ও থাক, আমরা বেশ আছি। সুখে না হোক শান্তিতে আছি। টাকায় বড় বিষ, সাপের বিষের চেয়েও সাংঘাতিক। কখনো কখনো কাজে লাগে, তবে সে তো সাপের বিষে ওষুধ হয় শুনেছি। ও থাক, আমরা আপনার সেবা করতে পেরে ধন্য হয়েছি। আমার এই সংসার সে তো আপনারই দান, সে সেবার দাম নাইবা নিলুম। সাবাস বেটি, সাবাস। উনি পিঠ চাপড়ে দিলেন বার কতক শৈলর। তারপর গাঢ় কণ্ঠে বললেন, তুই আমার যথার্থ মা, মা দুর্গা। আর তোদের লোভ দেখাবো না। তবে একটা কাজ আমি অলরেডি করে ফেলেছি। আমার অ্যাটর্নিকে লিখে পাঠিয়েছি ছেলে দুটোর নামে 50,000 টাকা ব্যাংকে জমা থাকবে। ঈশ্বর না করুন শচীনের যদি ভালো মন্দ কিছু হয়, এই টাকা সুদে ওদের পড়াশোনা চলবে। নয়তো গ্র্যাজুয়েট হবার পর টাকাটা সুদে আসলে ওদের হবে। ইচ্ছে করলে কারবার করতে পারবে, কিংবা বিলেত টিলেত যেতে ইচ্ছে করলে যাবে।
এতে আর না বলিস না মা, এ তো তোদের দিচ্ছি না। তবে এখন এসব কথা ওদের জানাস না, বিগড়ে যাবে। পরের দিন সকালে ট্রেনে একটা ফার্স্ট ক্লাস কামরায় তুলে দিয়ে ওরা কাঁদতে কাঁদতে ফিরে এলো। শচীন শুধু বলল, আফটার অল তুমি ভালোই করেছ, আমি একটু লোভে পড়ে গিয়েছিলাম, তুমি সে দুর্বলতা থেকে বাঁচিয়েছ। শৈল শুধু ওর হাতটার উপর একটু চাপ দিল। এই স্টেশন ছাড়ার পরেই একটা ছোট নদী পড়ে, খোলা ব্রিজ। বাচ্চা জানতেন, প্রস্তুত হয়েছিলেন। গাড়ি ব্রিজে উঠতেই উনি কাঁধ ঝোলাটা থেকে পুটুলিটা বার করে ছুঁড়ে ফেলে দিলেন নদীর জলে। আর একটিমাত্র আরোহী ছিল গাড়িতে, অপেক্ষাকৃত অল্প বয়সী। সে আর কৌতূহল চেপে রাখতে পারল না, প্রশ্ন করল, কি ফেললেন দাদু? কিছু না, তোমার দিদিমার কিছু স্মৃতি এতদিন বয়েছি, এবার জলে দেওয়াই উচিত, মরার সময় তো হলো। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, বাদশাহী মেজাজ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।